নমস্কার 24 ঘন্টায় স্বাগত। দিনের এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি ব্রেকিং 12টা। আপনাদের সঙ্গে আমি মিনি। ব্রেকিং 12টার শুরুতেই আজ আমরা নজর রাখবো দিল্লিতে, কারণ দিল্লিতে আজ বৈঠকে বসছে সিপিএম পলিট ব্যুরো। রাজ্য বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হবে কিনা তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে পলিট ব্যুরো বৈঠকে। কদিন আগেই সিপিএম এর রাজ্য কমিটির বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করেন সূর্যকান্ত মিশ্ররা। কংগ্রেসের সঙ্গে জোট হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের ওপরই ছেড়ে দেয় রাজ্য নেতৃত্ব। সরাসরি নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি চিত্রিতা সান্যাল। চিত্রিতা, বাংলার প্রতিনিধিরা আজ নিঃসন্দেহে জোটের প্রস্তাব নিয়ে এই বৈঠকে যোগ দেবেন। রাজ্য কমিটিতে আমরা যেভাবে দেখেছি সংখ্যাগরিষ্ঠ অংশ জোটের পক্ষে সওয়াল করেছে। পলিট ব্যুরোর এই বৈঠকে বা কেন্দ্রীয় কমিটির বৈঠকে সেটা কতটা পাস করানো সম্ভব হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পলিট ব্যুরো বৈঠক। আজকে মধ্যাহ্ন ভোজনের পরে সিপিআইএম এর পলিট ব্যুরো বৈঠক কিন্তু তাদের সদস্য দপ্তরের একটি ভবনে দিল্লিতে শুরু হতে চলেছে এবং এখানেই কিন্তু সিদ্ধান্ত হবে, কারণ আজকের পর দুদিন ধরে সেন্ট্রাল কমিটির বৈঠক হবে এবং শেষ পর্যন্ত স্টেট কমিটি, পশ্চিমবঙ্গের স্টেট কমিটি যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে চুলচেরা বিশ্লেষণ হবে এবং তারপরেই কিন্তু সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে আদৌ পশ্চিমবঙ্গের নির্বাচনে কংগ্রেসের সাথে কোনো জোটে বামেরা যাবে কি না। কারণ আমরা জানি যে কেরালাতেও কিন্তু নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গের সাথে। যদি পশ্চিমবঙ্গে এই জোট হয় তাহলে আদৌ তার প্রভাব কেরালাতে পড়বে কিনা এই নিয়েও কিন্তু আলোচনা হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত কিন্তু সেভাবে সিপিআইএমকে নিতে হবে। তাই আজকের এই পলিট ব্যুরো বৈঠকে অবশ্যই সেন্ট্রাল কমিটিতে কি এজেন্ডা হবে আলোচনা, শুধু তাই নয়, আজকে যে স্টেট কমিটির রিপোর্ট তাতে আলোচনা করে শেষ পর্যন্ত সেটা সেন্ট্রাল কমিটির সামনে রাখবে পলিট ব্যুরো কালকে। চিত্রিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ দিল্লিতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। একদিকে যেমন এই পলিট ব্যুরো বৈঠকের দিকে নজর রয়েছে সবার, কি হয় আদৌ বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হয় কিনা তার আরো একটা সিদ্ধান্ত আজ পলিট ব্যুরো বৈঠকে নেওয়া হতে পারে, যেটা কেন্দ্রীয় কমিটি শিলমোহর দেবে ফাইনালি। এবং এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বৈঠক, প্রধানমন্ত্রী মোদী আজ বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন এবং এই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে, কারণ বিভিন্ন ইস্যুতে সংসদের বাজেট অধিবেশনে বিরোধীরা ঝড় তুলতে পারেন এবং এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ভেঙ্কাইয়া নাইডু। আমরা সরাসরি নয়াদিল্লি থেকে আপনাদের দেখাবো। कदम उठा रहा है, सरकार वो कदम उठाएंगे, ये प्रधानमंत्री ने कहा है। एंड द मूड दैट इज रिफ्लेक्टेड इन दिस ऑल पार्टी मीटिंग, आई होप द सेम विल बी रिफ्लेक्टेड इन पार्लियामेंट एंड दैट विल बी ट्रांसलेटेड इनटू एक्शन ऑफ फंक्शनिंग ऑफ द पार्लियामेंट। दैट आल्सो प्राइम मिनिस्टर said it, and then most of the sessions are on these lines only. The issues that have been raised, they will be addressed. And then I told them that I will be holding a meeting on 22nd February. Normal, every time the Parliament Affairs Minister calls a meeting of all the parties to identify the issues to be discussed and also to inform the members what are the bills that are likely to come, what is the agenda of the government for this budget session. All these things will be placed before the all-party meeting, and then we'll discuss it and then try to move forward. That is the thing I have announced. I told them also. That's why today I can tell you, except a few, many of the people said we will discuss issues on 22nd. Today, the concern is the Prime Minister called this meeting on two issues. One, smooth running of the Parliament. Second, seeking the cooperation of all parties in getting important legislations passed. So on that only, some people जोर दे के टीएमसी ने कहा जीएसटी किसी हालत में पास होना चाहिए, और कुछ लोगों ने उसको एको किया ये बहुत जरूरी है, टीएमसी बहुत जरूरी है, दिस शुड बी पास विदाउट फर्दर डिले, यू कांट होल्ड द इकोनॉमी टू दिस थिंग, लाइक ऐसा अलग अलग लोगों ने बताया। इसलिए वी हैव अंडरस्टूड द जनरल मूड ऑफ ऑल पीपल इज for smooth conduction of the parliament. अब वो सुनिएगा, वो बताएंगे पॉजिटिव। I don't want to make any comment on anybody because my duty is one, Parliament Affairs Minister, coordinate and then seek the cooperation. Prime Minister sought the cooperation of all and expressed the hope that what the goodwill that is prevailing today will be reflected in Parliament also, and Parliament functions smoothly. This is what the Honourable Prime Minister said. Remaining issues will be discussed on 22nd. Meanwhile, that day, Speaker also will be calling a meeting of the report.
important. GST is an important bill. Now he sought, in the first instance itself, he sought support for all the important legislation. The finance minister, while intervening, he has explained the factual situation with regard to what is happening in JNU. He said there is an inquiry going on. The law has to take its own course. That's what he has said. And said that you have one point of view, the other side also, there are other views also. So let all these views come up before the parliament and let us have a healthy debate. This is what the finance minister, who is the leader of the upper house, also said. Okay, thank you. ভেঙ্কাইয়া নাইডু তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং সংসদের বাজেট অধিবেশন যাতে সুষ্ঠুভাবে চলে সেই আবেদন রাখা হয়েছে বিরোধীদের কাছে আজকের এই বৈঠকে, সেরকমই জানালেন। চিত্রিতা সান্যাল আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে রয়েছেন টেলিফোন লাইনে। চিত্রিতা, সরকারের তরফ থেকে তো যাতে সুষ্ঠুভাবে বৈঠক চলে সেরকমই আবেদন জানানো হয়েছে বিরোধীদের তরফ থেকে কি জানা যাচ্ছে? চিত্রিতা, তুমি আছো আমাদের সঙ্গে? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এই বৈঠক। सीताराम येचुरी তিনি এই বৈঠক থেকে বেরিয়ে কি বলেছেন আমরা শুনবো। सरकार कोई और नौबत नहीं छोड़ रही है हम पे। सरकार जिस तरीके से काम करवा रही है सरकार की निगरानी में, और यही सवाल हम सीधा प्रधानमंत्री से पूछना चाहेंगे। हमारे राष्ट्रपति महोदय आएंगे और उनकी सरकार के कामकाज के बारे में हमें एक पूरी की पूरी उनकी बैलेंस शीट देंगे। हम उनसे पूछेंगे सरकार कर क्या रही है, बताइए, आपकी सरकार है राष्ट्रपति महोदय। আমাদের সঙ্গে মূলত নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি চিত্রিতা সান্যাল। চিত্রিতা, সব মিলিয়ে বৈঠক থেকে কি নির্যাস উঠে এলো? আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আবারও আপনাদেরকে জানাই যে অরুণাচলে রাষ্ট্রপতি শাসন, পাঠানকোট জঙ্গি হামলা, জেএনইউ কাণ্ড নিয়ে সংসদের বাজেট অধিবেশনে বিরোধী ঝড়ের একটা আশঙ্কা রয়েছে। এরকম ইঙ্গিত মিলেছে আজকে প্রধানমন্ত্রীর বৈঠকেও। সংসদ সুষ্ঠু রাখতে অধিবেশনের এক সপ্তাহ আগে তাই খোদ প্রধানমন্ত্রী তিনি আসরে নামেন। সকালে বিরোধী দলের নেতাদেরকে নিয়ে তিনি বৈঠক করেন। কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এই বৈঠক। গত দুটি অধিবেশনে একাধিক ইস্যুতে সংসদ কার্যত অচল করে দেন বিরোধীরা। গুলাম নবী আজাদ তিনি কি বলছেন আমরা শুনবো। उसकी चर्चा होगी और हर बिल, हर कानून मेरिट में पास होगा। लेकिन अगर सदन में गतिरोध होता है तो उसकी वजह क्या है वो जानना बहुत जरूरी है, उसका समाधान निकालना बहुत जरूरी है। और उसके हमने बताया दिया कि जब से ये नई गवर्नमेंट आई है नेशनल लेवल पे, तब से एक देश में एटमॉस्फेयर विशेट हो गया। कुछ लोग जो कॉन्स्टिट्यूशनल पोजीशंस होल्ड कर रहे हैं उनकी तरफ से जो स्टेटमेंट आते हैं, कुछ मिनिस्टर्स की तरफ से स्टेटमेंट आते हैं, कुछ सत्ताधारी पार्टी की तरफ से स्टेटमेंट्स आते हैं, और उससे जो एटमॉस्फेयर पूरे देश का विशेट हो जाता है, उसके चलते पार्लियामेंट में भी असर पड़ता है। জেএনইউ কাণ্ডে এনআইএ তদন্তের আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। দেশদ্রোহিতার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হস্তক্ষেপ চেয়ে মামলা হয়েছিল দিল্লি হাইকোর্টে, কিন্তু মামলাটি গ্রহণ করার জায়গায় নেই মনে করে তা খারিজ করে দিয়েছেন বিচারক। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থার প্রতিকার চেয়ে আজ প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল করবেন অধ্যাপকরা। তারপর তারা উপাচার্যের সঙ্গে দেখা করবেন। জেএনইউ কাণ্ডে গতকাল পাটিয়ালা হাউস কোর্টে দুটি পৃথক মামলা দায়ের হয়েছে। 9 फरवरी को जो कुछ हुआ है हिंदुस्तान की संप्रभुता और अखंडता के खिलाफ, उसको लेके लखनऊ के 10 एडवोकेट और 3 सोशल वर्कर इन्होंने रिट फाइल किया था। साहब जो कुछ हुआ उससे भारत की संप्रभुता खतरा है और इसमें फॉरेन एजेंसीज हैं, पाकिस्तान का हाथ है, आईएसआई से फंडिंग हो रही है। কাণ্ডে এনআইএ তদন্তের আর্জি আজ খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। আমরা শুনে নেব গতকাল পাটিয়ালা কোর্টে গন্ডগোল নিয়ে কি বলছেন দিল্লির পুলিশ কমিশনার। रिप्रेजेंटेशन दो यूनियन ऑफ इंडिया को, अगर वो चाहेंगे तो वो एनआईए को केस दे देंगे। अभी प्री मैच्योर है आपकी रेट, इसलिए उसको डिसमिस कर दिया गया। इट इज एडमिटेड फैक्ट दैट एंटी नेशनल स्लोगन्स वो रेज्ड देयर, but whether it was a international conspiracy or it was to destabilize the country
or it was a youthful error. It has all to be investigated by the Delhi police. We have full faith in the Delhi police, and police is doing its full work. দিল্লির পুলিশ কমিশনার নিজের দায়িত্ব পালন করছেন না, তিনি বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছেন, অভিযোগ করলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম येचुरी। दिल्ली के पुलिस कमिश्नर ये बनना चाहते हैं कि सरकार के नुमाइंदे के रूप में और उन्हीं की प्रवक्ता के रूप में जो सरकार कहती है वही बात बताएंगे, लेकिन जो काम है उनका बुनियादी यहाँ पर कानून की व्यवस्था को बरकरार रखना, अगर उसके अंदर फेल होते हैं तो आवाज उठेगी। और जिनके ऊपर ये हमले हुए हैं कल, वो सिर्फ छात्र नहीं है जेएनयू के, वो वहाँ के माने जाने अध्यापक हैं, वरिष्ठ पत्रकार हैं, वकील हैं कई सारे। इन सबके ऊपर जो हमला हुआ, और कमिश्नर साहब ये कह रहे हैं कि कुछ छोटा मोटा घटनाएं हुई या दोनों साइड से, यानी सभी लोगों की तरफ से हिंसा हुई। अरे जो लोग जा रहे थे जेएनयू के छात्र संघ के अध्यक्ष को बेल पे रिहा करवाने के लिए, वो हिंसा काहे करेंगे भाई? দেশদ্রোহিতার অভিযোগ গ্রেফতার করা হলো এসএআর গিলানিকে। গতকাল রাতে দিল্লি প্রেস ক্লাব কাণ্ডে আটক করা হয় তাকে। এরপর কয়েক ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়। ভোর 3:30 নাগাদ তাকে গ্রেফতার করে পুলিশ। আজই দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপককে আদালতে পেশ করা হবে। গত 10 ফেব্রুয়ারি দিল্লি প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে আফজাল গুরুর সমর্থনে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, সংসদে হামলায় দোষী আফজাল গুরুর সমর্থনে ওই বিক্ষোভের পরিকল্পনা করেন গিলানি। সংসদে হামলার ঘটনায় নাম জড়িয়েছিল গিলানিরও, তবে প্রমাণের অভাবে তাকে বেকসুর খালাস করে আদালত। দেশ বিরোধী স্লোগান নাকি সাজানো নাটক? 9 ফেব্রুয়ারি ঠিক কি হয়েছিল জেএনইউতে? আমাদের হাতে এসেছে 3টি ভিডিও ফুটেজ। কি দেখা যাচ্ছে সেখানে, আসুন দেখে নিন। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান যারা দিয়েছিলেন, এবিভিপির প্রতিবাদেও তাঁরাই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে দ্য কনস্পিরেসি ভিডিও। किसी भी तौर पर जेएनयू किसी भी हिंसा का, किसी भी आतंकवादी का, किसी भी आतंकवादी घटना का, किसी भी देश विरोधी एक्टिविटी का कोई समर्थन नहीं करता। जो कुछ लोग अनआइडेंटिफाइड लोग जो पाकिस्तान जिंदाबाद के नारे लगाए हैं, जेएनयू उसके कड़े शब्दों में भर्त्सना करता है। জেএনইউ প্রেসিডেন্ট কানহাইয়া কুমারের বক্তব্যে দেশ বিরোধিতা নেই, তবে আরএসএস বিরোধিতা রয়েছে। हमको देशभक्ति का सर्टिफिकेट आरएसएस से नहीं चाहिए। हम हैं इस देश के और इस मिट्टी से प्यार करते हैं। लेकिन जो संविधान झंडे वालान और नागपुर में पढ़ाया जाता है, उस संविधान पे हमको कोई भरोसा नहीं। যদিও দিল্লি পুলিশের দাবি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কানহাইয়াকে গ্রেপ্তার করেছে তারা। সত্যি খুঁজে বের করতে তদন্ত চেয়েছে আম আদমি পার্টি। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। মুকুল রায় নেতৃত্বে আজ নির্বাচন কমিশনে তৃণমূল ইতিমধ্যেই কমিশনের কাছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার অভিযোগ জানিয়েছে বিরোধীরা। আর বিরোধীদের সেই অভিযোগ কাটতেই এবার তৎপর রাজ্যের শাসক দল। সরাসরি চলে যাব নয়াদিল্লিতে আমাদের প্রতিনিধি চিত্রিতা সান্যালের কাছে। চিত্রিতা, বিরোধীদের অভিযোগ খণ্ডন করতে আজ কি কি তথ্য প্রমাণ পেশ করলেন তৃণমূল নেতারা?
কিছুক্ষণ আগেই মিমি তৃণমূল কংগ্রেসের যে ডেলিগেশন ইলেকশন কমিশনে গিয়েছিলেন আলোচনা করতে, সেই বৈঠক শেষ হয়েছে এবং বেরিয়ে এসে মুকুল রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা এই ডেলিগেশনে ছিলেন তারা স্পষ্ট করে দিয়েছেন যে তারা ইলেকশন কমিশনকে জানিয়েছেন যে কত ফোর্স দরকার আধা সামরিক বাহিনীকে দিয়ে যদি ইলেকশন করানোর কথা ভাবছে ইলেকশন কমিশন, তাহলে যেন তারা নিজে গিয়ে সরজমিনে গিয়ে দেখেন কি অবস্থা, কি পরিস্থিতি। কারণ তারা তার ইলেকশন কমিশনকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ক্রাইম ব্যুরোর যে রিপোর্ট জমা দিয়েছে তাতে তারা দেখানোর চেষ্টা করেছেন যে 2011-র আগে কোথায় ক্রাইম ব্যুরো রিপোর্টে কি উঠে এসেছে যে খুন এবং ধর্ষণ এটা তাদের সময়, তাদের 2011 পর থেকে কতটা কমেছে। তাই আদৌ কোনো প্রয়োজন রয়েছে নাকি আধা সামরিক বাহিনী দিয়ে নির্বাচন করানোর? শুধুমাত্র রাজনৈতিক দল বা মিডিয়ার রিপোর্টের ওপরে যেন তারা বিশ্বাস না করেন, তাদের লোকেরা গিয়ে যেন সরজমিনে দেখে আসে এবং তারপরে এই সিদ্ধান্ত নেয়। শুধু তাই নয়, মিডিয়া যাদের কাছে পাস নেই সেই মিডিয়ার দল যাতে যেখানে বুথ রয়েছে, ইলেকশন যেখানে নির্বাচন চলছে তার মধ্যে যাতে ঢুকে না পড়তে পারেন, শুধুমাত্র যাদের কাছে কার্ড আছে সেই মিডিয়াই যাতে অ্যালাউ হয়, এই বিষয়গুলোই কিন্তু তারা ইলেকশন কমিশনের কাছে বলেছেন। শুধু তাই নয়, রাজনাথ সিং যেহেতু পশ্চিমবঙ্গে র্যালিতে গিয়ে বলে এসেছিলেন যে সম্পূর্ণভাবে আধা সামরিক বাহিনীকে দিয়ে নির্বাচন করানো হবে, এটার উপর ভিত্তি করে ইলেকশন কমিশন যাতে পদক্ষেপ নেয় সেই মুকুল রায়কে এই বৈঠকে ছিলেন। মিমি অবশ্যই এই মুহূর্তে যখন আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি তখন কিন্তু মুকুল রায় আলাদাভাবে সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা পরবর্তীকালে অবশ্যই দেখাবো যে মুকুল রায় কি জানিয়েছেন এবং মুকুল রায়ের নেতৃত্বেই কিন্তু তৃণমূল কংগ্রেসের এই ডেলিগেশন আজকে ইলেকশন কমিশন গিয়েছিল। ধন্যবাদ চিত্রিত। আমরা একবার শুনে নেব কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা, তার বক্তব্য। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে পশ্চিমবাংলার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গত 4.5 বছরে অনেক ইমপ্রুভ করেছে ইন কম্পারিজন টু বিফোর প্রায়ার টু 2011 কি ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন ছিল, আজকে ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন কি সেটা আমাদের রিপোর্ট না, ন্যাশনাল ক্রাইম রিপোর্টের কপি থেকে দেখিয়ে দিয়েছি। আমরা সেই রিপোর্ট দেখিয়েছি এবং এখানে অনেক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করছে। আমরা যেটা বলেছি যে ইলেকশন কমিশনকে যে তোমরা তোমাদের ইন্ডিপেন্ডেন্ট মেটেরিয়ালস কালেক্ট করে তার ভিত্তিতে ডিসিশন নাও, ডু নট গো বাই only on the basis of an allegations made by any other persons. You whatever the steps decision would be taken, that you take it on the basis of the materials you collect, evidence collect by you, not because some media is saying something that you will be acting on that, because media's statement has no evidentiary value at all. এবং কে কোথায় কি এসে বললো তার ভিত্তিতে কিছু করো না, কি আছে তোমরা সেটা দেখো। রেস্ট্রিকশন হুইচ ইজ ইম্পোজড উইদিন দি ক্যাম্পাস ইটসেলফ, যেটা সাধারণ মানুষের জন্য যা রেস্ট্রিকশন, সেই রেস্ট্রিকশন সবাইকার ক্ষেত্রে অ্যাপ্লাই করবে। উচ্চশিক্ষা কি শুধুই থাকবে নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে, নাকি এটা ছড়িয়ে দিতে হবে সকলের মধ্যে? সেই তাগিদেরই ফসল গত 4 বছরে রাজ্যে 15টি নতুন বিশ্ববিদ্যালয়, 46টি নতুন কলেজ। শিক্ষাক্ষেত্রে দেশের গ্রস এনরোলমেন্ট রেশিও আরো বাড়ানো দরকার, আর সেক্ষেত্রে উচ্চশিক্ষা অন্যতম বড় ক্ষেত্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপর চাপ কমাতে গত সরকারের আমলে তৈরি হয়েছিল বারাসত বিশ্ববিদ্যালয়। পাশাপাশি প্রেসিডেন্সি গৌড়বঙ্গ সিধু কানহু বিশ্ববিদ্যালয়ও তৈরি হয়। সব মিলিয়ে যা সংখ্যায় ছিল প্রায় 13টি। কিন্তু এতেই কি মিটবে চাহিদা? উত্তরটা ছিল না। বিভিন্ন এলাকার প্রয়োজন ও চাহিদা মেটাতে গত 4 বছরে তৈরি হয়েছে নতুন করে 15টি বিশ্ববিদ্যালয়। শুধু মহিলাদের জন্য ডায়মন্ড হারবারে তৈরি হয়েছে মহিলা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুলের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় কিংবা কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। বিএড কলেজ নিয়ে একাধিক দুর্নীতি সামনে আসার পর সমস্যা মেটাতে সব বিএড কলেজ নিয়ে তৈরি হয়েছে বিএড বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়কে মডেল বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে প্রধান করে তৈরি হয়েছে মেন্টর গ্রুপ। সেন্টার ফর এক্সেলেন্স হিসেবে গড়ে তুলতে দেওয়া হয়েছে বিশেষ অনুদানও। সরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গত কয়েক বছরে এ রাজ্যে তৈরি হয়েছে একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রথাগত শিক্ষার পাশাপাশি সেখানে রোবোটিক সায়েন্স, এরোনটিক্স এর মতো অত্যাধুনিক বিষয়ের পাঠ দেওয়ার ব্যবস্থা হয়েছে। শুধু বিশ্ববিদ্যালয় নয়,
বেসরকারি উদ্যোগে যাতে ডিগ্রি কলেজও খোলা যায় সেজন্য পাশ হয়েছে বেসরকারি ডিগ্রি কলেজ বিলও। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লে কি সমস্যা তৈরি হবে, এই প্রশ্নও ইতিমধ্যে উঠেছে। তবে সেক্ষেত্রে অনেকেই মনে করছেন এতে প্রতিযোগিতার পরিবেশ বাড়বে, সরকারি প্রতিষ্ঠানের মান উন্নয়নে তা সাহায্য করবে। আর এসব কিছু করতে 2010-11 সালে উচ্চশিক্ষা খাতে যেখানে বার্ষিক ব্যয়ের পরিমাণ ছিল 111.74 কোটি, তা বেড়ে 2015-16 হয়েছে 421.83 কোটি। গ্রস এনরোলমেন্ট রেশিও 2011-র 31 মার্চ যেখানে ছিল 12.6, তা 2015-র 31 মার্চে পৌঁছেছে 17.5%। বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো যে পুরোপুরি তৈরি তা নয়, কিন্তু গত 4 বছরে যে যে চারাগাছ পোতা হয়েছে আগামী দিনে যে তা ফল দেবে সে বিষয়ে নজর রাখাই যায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।